গুড মর্নিং বন্ধুরা। আজ 17 নভেম্বর সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর। রাজ্যে নতুন করে পুলিশে 4000 চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই আবেদন করুন। সামাজিক মাধ্যমে এমনই মন্তব্য প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী লিখেছেন, 1 লক্ষ নিযুক্তির লক্ষ্য অতিক্রম করে অসম যুব সমাজের জন্য 2 লক্ষ সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে তিনি আগ বাড়ছেন। অসমের যুবক যুবতীর জন্য আবারও তিনি চাকরির বিজ্ঞাপন নিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, এবার অসম পুলিশে 4000 নতুন চাকরি দেওয়া হবে। সেই সাথে মুখ্যমন্ত্রী লেখেন, স্বাগত নেহি করোগে হামারা। রেশন কার্ডে ফিঙ্গারপ্রিন্ট যাচাই প্রক্রিয়ায় জালালপুর এবং সনবিলের রেশন গ্রাহকদের ক্ষোভ। ঘণ্টার পর ঘণ্টা অতিবাহিত করেও সম্পূর্ণ হচ্ছে না ফিঙ্গারপ্রিন্ট। একই ফিঙ্গারপ্রিন্টে রেশন সামগ্রী বণ্টনে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রাহকরা। একদিকে সরকার রাজ্যের দরিদ্র সীমারেখার নিচে বসবাস করা মানুষের সেবায় স্বল্প মূল্যে ডাল, চিনি, লবণ ইত্যাদি ভর্তুকিযুক্ত রেশন সামগ্রী বণ্টনে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে আনুষ্ঠানিকভাবে তার উন্মোচন করলেও ফিঙ্গারপ্রিন্ট প্রক্রিয়া নিয়ে চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা। এ নিয়ে জালালপুর প্রথম খণ্ডের সাধারণ মানুষের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টে সমস্যা হওয়ায় তারা রেশন কার্ডে রেশন সামগ্রী তুলতে পারছেন না। এক কথায় রেশন কার্ডে রেশন সামগ্রী না পেয়ে বিপাকে পড়েছেন গ্রাহকরা। বিধানসভা নির্বাচন সামনে রেখে অসমে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল। একই দিন একসঙ্গে বিভিন্ন জেলায় বদলি, পদোন্নতি করা হয়েছে অসম প্রশাসনিক সেবার 84 জন বিভিন্ন স্তরের আধিকারিককে। এর মধ্যে রয়েছেন অতিরিক্ত জেলায়ুক্ত পর্যায়ে 57 জন, অতিরিক্ত সচিব, জেলা উন্নয়ন আয়ুক্ত এবং জেলা পরিষদের সিইও পর্যায়ের 27 জন আধিকারিক। সব মিলিয়ে একসঙ্গে 84 শীর্ষ আধিকারিকদের বদলির নির্দেশ দিয়েছেন রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগের আয়ুক্ত সচিব MS মণিবন্নন। দীর্ঘ এই তালিকায় রয়েছেন বরাক উপত্যকার 3 জেলায় কর্মরত অতিরিক্ত জেলায়ুক্ত, জেলা উন্নয়ন আয়ুক্ত এবং জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক। বরাক উপত্যকার কাছাড় জেলা থেকে বদলি হয়েছেন 2 জেলায়ুক্ত। শ্রীভূমি জেলা থেকে বদলি হয়েছেন জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক। জেলা উন্নয়ন আয়ুক্ত 1 জন অতিরিক্ত জেলায়ুক্ত, পাতারকান্দির সমজেলা আয়ুক্ত এবং হাইলাকান্দি জেলা থেকে বদলি করা হয়েছে জেলা উন্নয়ন আয়ুক্ত 3 জন অতিরিক্ত জেলায়ুক্তকে। বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে চলেছে, যা আগামী 19-20 নভেম্বরের মধ্যে সম্পন্ন হতে পারে। এই প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে 18তম বিহার বিধানসভার গঠনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর। বিহারের নির্বাচন কমিশন বিহার রাজ্যের গভর্নর আরিফ মোহাম্মদ খানকে চূড়ান্ত ফলাফল সম্পর্কে অবহিত করবে, যার পর মডেল কোড অফ কন্ডাক্ট স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ একটি মন্ত্রিসভা বৈঠক আহ্বান করেছেন, যেখানে পুরনো 17তম বিধানসভা বিলুপ্তির প্রস্তাব অনুমোদিত হবে। প্রস্তাবটি পাশ হলে নীতিশ কুমার গভর্নর খানের কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন, যার পরবর্তী পদক্ষেপ হবে নতুন সরকার গঠনের জন্য উদ্যোগ গ্রহণ। আজ পদত্যাগপত্র দিবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। গৌহাটি মহানগরে এক মর্মান্তিক ঘটনা। মেয়ের জন্মদিনের দিনেই প্রাণ হারালেন মা বাবা। মেয়ের জন্মদিন উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন দম্পতি। তাদের সঙ্গে ঘরের ভিতরে উপস্থিত ছিলেন এক রাঁধুনিও। ঠিক সেই সময় ঘটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে প্রাণ হারান দম্পতি। ঘটনাটি বরলুমুখ পোস্ট অফিস বিল্ডিংয়ের 3য় তলায় ঘটেছে। মুহূর্তের মধ্যে পুরো ঘর আগুনে পুড়ে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের 3টি ইঞ্জিন এবং দীর্ঘক্ষণ ধরে চলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। দমকল কর্মীদের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় 2 জন আহত হয়েছেন এবং জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দেব চৌধুরী এবং পম্পি চৌধুরীর। প্রায় 100% দগ্ধ হয়েছেন তারা।
অসমের রাজনৈতিক সীমান্তে যেন নতুন সংকেত বাসছে। 2026 সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই এআইইউডিএফের ভেতরে জন্ম নিচ্ছে এক নীরব অস্থিরতা। কখনো বিধায়কদের রাজনৈতিক অবস্থান, কখনো সংখ্যালঘু ভোটারের মনোভাব, সব কিছু মিলিয়ে আজ সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এআইইউডিএফ কি তার ঐতিহ্যবাহী ভিত্তি ধরে রাখতে পারবে, নাকি দলটি ক্রমশই এক পূর্ণ গঠনের সন্ধিক্ষণে পৌঁছে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অস্থিরতা কোনো হঠাৎ পরিস্থিতি নয়, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা প্রশ্নের এক বিস্ফোরণ মাত্র, যা এখন সামনে দৃশ্যমান হয়ে উঠেছে। উল্লেখ্য, একসময় এআইইউডিএফ ছিল সংখ্যালঘু সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। দলটি গঠনের পর সংখ্যালঘু ভোটারদের একটি বড় অংশ দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল যে এই দলই তাদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করবে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বিহার জিতেই দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করতে চাইছে বিজেপি। জানা যাচ্ছে বাংলায় বিধানসভা নির্বাচনের আগেই জেপি নাড্ডার উত্তরসূরি বেছে নেবে বিজেপির কেন্দ্রীয় পার্টি। দলের সেই নতুন সর্বভারতীয় সভাপতি সামলাবেন বাংলাসহ একাধিক রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। আগামী বছরের গোড়াতেই বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমে। যদিও বিজেপি সূত্রে জানা যাচ্ছে শুরুতে জল্পনা ছিল ঠিকই, তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে কোনো মহিলা নেত্রীকে বেছে নেওয়া হচ্ছে না। এমন কোনো নেতাকেই দলের সর্বভারতীয় সভাপতি হিসাবে বেছে নেওয়া হবে যার বয়স 50 থেকে 55 বছরের মধ্যে। বয়স কোনো মতেই 60 বছরের ঊর্ধ্বে হবে না, রাজনৈতিক সূত্রের দাবি। ইতিমধ্যেই এই ইস্যুতে দলের অন্দরে আলোচনা শুরু হয়ে গেছে। বিজেপি নেতা কে লক্ষ্মণের উপর দলের এই সাংগঠনিক নির্বাচন সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। সাম্প্রতিককালে দেশ জুড়ে টোল পরিষেবায় একাধিক বদল এসেছে। ফাস্ট্যাগের ক্ষেত্রে জুড়েছে নতুন নতুন নিয়ম, যা না জেনে বেশ কয়েকবার বেকায়দায়ও পড়েছেন গাড়ি চালকরা। মূলত ফাস্ট্যাগ ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি ডিজিটাল পেমেন্টের বিষয়টি প্রচারের জন্যই ফাস্ট্যাগ ব্যবস্থায় একাধিক নতুন নিয়ম যুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। এবারও সেই নিয়মের অন্যতা হয়নি। রিপোর্ট অনুযায়ী গত 15 নভেম্বর থেকে বদলে গেছে ফাস্ট্যাগের বেশ কিছু উল্লেখযোগ্য নিয়ম। একাধিক রিপোর্ট অনুযায়ী 15 নভেম্বর থেকে যদি কোনো চালক তার গাড়ি নিয়ে সক্রিয় ফাস্ট্যাগ ছাড়াই টোল অতিক্রম করছেন, সেক্ষেত্রে নগদ টোল দেওয়ার ক্ষেত্রে দ্বিগুণ অর্থ চার্জ করা হচ্ছে ওই চালককে। একই সাথে বদলে গেছে ডিজিটাল পেমেন্টের নিয়মও। জানা গেছে যদি কোনো চালক একই ধরনের ভুল বারবার করেন, তবে সেক্ষেত্রে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে তাকে 1.5 গুণ চার্জ করা হবে। একজন চালক যদি সক্রিয় ফাস্ট্যাগ ছাড়াই টোল প্লাজা অতিক্রম করেন, সেক্ষেত্রে তার বেসিক টোল যদি 100 টাকা হয়, সেক্ষেত্রে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সব মিলিয়ে 125 টাকা এবং অফলাইন অর্থাৎ নগদ লেনদেনের ক্ষেত্রে দ্বিগুণ অর্থাৎ বেশি টাকা দিতে হবে। সেই ক্ষেত্রে 100 টাকার জায়গায় 200 টাকা চার্জ করবে টোল প্লাজা। প্রকাশ্যে গুলি করে খুন করা হলো আরএসএস নেতার ছেলেকে। পাঞ্জাবের ফিরোজপুর জেলার এলাকার ঘটনা। অভিযোগ, বাইকে করে 2 যুবক এসে আরএসএস নেতার ছেলেকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত যুবককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফিরোজপুরের পুলিশ সুপার এবং বিধায়ক রণবীর সিং বুল্লার। পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন তারা। পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম নবীন আরোরা। তিনি পাঞ্জাবের একজন বিশিষ্ট আরএসএস নেতা বলদেব রাজ আরোরার ছেলে। নবীনের দাদা দীননাথ আরোরা স্বাধীনতার যুগে একজন বিশিষ্ট আরএসএস নেতাও ছিলেন। মতিবাজারে নবীনের একটি গয়নার দোকান ছিল নবীনের। শনিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বুধওয়ারাওয়ালা মহল্লার কাছে 2 বাইক আরোহী আততায়ী তাকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে নবীন মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যান।
এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 17 নভেম্বর সোমবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা আবহাওয়া থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।